7,90,000 কোটি টাকার বাজেটে রাজস্ব লক্ষ্য 5,64,000, কমবে চাল ডাল সহ কৃষি পণ্যের দাম। বাজেটে নতুন কিছু দেখছে না বিএনপি জামাত, কয়েকটি পদক্ষেপ ভালো হলেও কাঠামোগত দুর্বলতা আছে বলছে সিপিডি। বিভক্তি নয়, আগামীর রাজনীতি হবে ঐক্যের, বললেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার আশা। এবং মেজর সিনহা হত্যা মামলায় নিম্ন আদালতের রায় হাইকোর্টে বহাল, বিচারের সব ধাপ শেষ করে দ্রুত সাজা কার্যকরের দাবি পরিবারের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। মোহনা সংবাদে শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। 7,90,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এতে জিডিপি লক্ষ্য 5.5 এবং রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, আগামী মাসেই মূল্যস্ফীতি 8% নামিয়ে আনা সম্ভব হবে। এর আগে 2025-26 অর্থ বছরের বাজেট অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। দেশের ইতিহাসে প্রথম বাজেট দিল অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বাজেট অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এছাড়াও 2024-25 অর্থ বছরের সংশোধিত জাতীয় বাজেট এবং অর্থ বিল 2025-26 উপদেষ্টা পরিষদে অনুমোদন পায়। পরে দেশের 54তম জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। জাতীয় সংসদ না থাকায় এবার রেডিও টেলিভিশনে বাজেট ঘোষণা করে গণঅভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে গঠিত অন্তর্বর্তী সরকার, যার আকার 7,90,000 কোটি টাকা। 2025-26 অর্থ বছরের জন্য মোট 7,90,000 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি, যা জিডিপি 12.7%। এর মধ্যে পরিচালন সহ অন্যান্য খাতে মোট 5,60,000 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,30,000 টাকা বরাদ্দের প্রস্তাব করছি। অর্থ উপদেষ্টা বলেন, বিদ্যুতের দাম আপাতত বাড়ছে না, আর আগামী মাসে মূল্যস্ফীতি নামিয়ে আনা হবে 8%। বাজেটে অগ্রাধিকার পাচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য খাত। বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নীতিগতভাবে আমরা বিদ্যুতের মূল্য আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বিগত সময়ে প্রতি অর্থ বছরে বাজেটের আকার বাড়লেও দেশের অর্থনীতি কয়েক বছর ধরেই মন্দার সময় পার করছে, তাই এবার কিছুটা কাটছাট করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি এবং ঘাটতি ধরা হচ্ছে 2,30,000 কোটি টাকা। আগামী 2025-26 অর্থ বছরে মোট 5,64,000 কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব করছি, যা জিডিপি 9%। 35,000 কোটি টাকা কমিয়ে নতুন অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি নির্ধারণ করা হয়েছে 2,30,000 কোটি টাকা। শূন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণ, যার মাধ্যমে আমূল পরিবর্তন হবে দেশের মানুষের জীবনমানের এবং মুক্তি মিলবে বৈষম্যের দুষ্ট চক্র থেকে। আর্থসামাজিক উন্নয়ন, সুরক্ষা, মৌলিক সেবার নিশ্চয়তা, কর্মসংস্থান, বৈষম্য নিরসন ও জনকল্যাণমুখী বাজেটের লক্ষ্য অন্তর্বর্তী সরকারের। অর্থ উপদেষ্টা বলেন, আগের আমলে এসব বিষয় শুধু প্রস্তাবনায় সীমাবদ্ধ থাকলেও এবার বাস্তবায়ন করা হবে। প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজেটে প্রাধান্য দিচ্ছি মানুষকে মৌলিক অধিকারের নিশ্চয়তা, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, জীবিকার নিরাপত্তা এবং বৈষম্যহীন পরিবেশ। এই অত্যাবশ্যক উপাদানগুলো ছাড়া যে কোনো রাষ্ট্র অকার্যকর হয়ে পড়ে দুর্বল হয় সমাজের ভিত। এবারের বাজেটে তাই শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, নাগরিক সুবিধা, কর্মসংস্থান ইত্যাদি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। নতুন অর্থ বছরে এডিপির 5 খাতেই যাচ্ছে মোট বরাদ্দের 69.93%। সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া পরিবহন ও যোগাযোগ খাতে দেয়া হচ্ছে 59,000 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত, আর তৃতীয়তে রয়েছে শিক্ষা। এছাড়া 405 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের জন্য। আগামী 2025-26 অর্থবছরে জুলাই
জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য 425 কোটি 20 লক্ষ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। কর জিডিপি অনুপাত বাড়ানো, স্থানীয় শিল্পের সহজীকরণ, রাজস্ব আহরণ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান, এফডিআই আকর্ষণ, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি সহ ভ্যাট ব্যবস্থা সহজ করার উপর জোর দেওয়া হচ্ছে প্রস্তাবিত বাজেটে। আমাদের এবারের বাজেট কিছুটা ব্যতিক্রমধর্মী। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। স্বাভাবিক গতিতে ফিরে আনার। এদিকে বাজেটের সবচেয়ে ইতিবাচক দিক স্থানীয় ঋণপত্র কমিশনের উৎসে কর অর্ধেক করা। এতে চাল ডাল সহ বেশ কিছু কৃষি পণ্যে আসবে স্বস্তি। অপরিবর্তিত রাখা হয়েছে করমুক্ত আয়সীমা। তবে ঘাটতি পূরণের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর উদ্যোগ চান সংশ্লিষ্টরা। মনিরুল ইসলামের রিপোর্ট। জনবান্ধব করতে এবারের বাজেটে বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার, যার কারণে নিত্য প্রয়োজনীয় বেশ কিছু পণ্য ও সেবার মূল্য কমবে, অন্তত এটাই ধারণা করা হচ্ছে। দ্রব্যমূল্য সহনীয় রাখতে স্থানীয় ঋণপত্র কমিশনের উৎসে কর কমিয়ে অর্ধেক করা হচ্ছে। এর ফলে কমবে চাল, ডাল, আটা, লবণ, ভোজ্য তেল সহ একাধিক কৃষি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। কমবে পরিবেশ বান্ধব পণ্য এবং কম্পিউটার ও ফলমূলের দাম। স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটজাত তরল দুধ, পলিপ্রোপাইলিন, স্টাপল ফাইবারও পাচ্ছে ভ্যাট অব্যাহতি। আয়ের থেকে ব্যয়টা বেশি হয়ে গেলে তো আমাদের সমস্যা। সেজন্য আমরা চাই যেন বাজারের দাম সবকিছু কম থাকে, চাল, ডাল, সবজি সবকিছুই দামটা কম থাকে। নিত্যপণ্যের দাম কমানোর উদ্যোগ সাধুবাদ পেলেও এ ব্যাপারে দ্রুত কার্যকর উদ্যোগ জরুরি বলে মনে করেন ব্যবসায়ীরা। 2 টাকা কেজিতে কমে যায়, তাহলে একজন দেখা যাচ্ছে 5 কেজি জায়গায় 10 কেজি নিয়ে যাবে, তা আমরা দেখা যাচ্ছে 1 টাকা করে লাভ করলে 10 টাকা হবে। চাল কন, ডাল কন, যা কন, যদি দাম কমে তো একটা স্বস্তি আসবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের যদি দাম লাগামের ভিতরে থাকে তাহলে তো সকলে উপকৃত হবে। বাচক খুচরো যন্ত্রাংশের আমদানি শুল্ক কমানোয় গণপরিবহনের ভাড়াও কমছে। এলএনজি আমদানিতেও একই উদ্যোগ, যার কারণে বিদ্যুতের দামও গ্রাহক পর্যায়ে কমবে। পরিবহন সংশ্লিষ্টরাও এতে খুশি। যদি জিনিসপত্রের দাম কমায়, পার্টসের দাম কমায়, মোবিলের দাম কমায়, চাকার দাম কমায়, সেটা আমরা অনেক লাভবানের দিকে অগ্রসর হতে পারবো। এটা যদি বাস্তবায়িত হয় তাহলে আমাদের জন্য একটু কষ্টটা কমবে। সব দিক থেকে আমরা যদি সহজলভ্য কিছু পাই তাহলে আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব যাত্রী মান আরো উন্নয়ন করার জন্য। এবার বাজেট প্রস্তাবনায় 39টি সেবার ক্ষেত্রে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা কমবে। এদিকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণে নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যে ভ্যাট এবং শুল্ক ও কর বাড়ানো হয়ে থাকে। বিভিন্ন হারে আমদানি শুল্ক আর কর বাড়ানোতে স্বাভাবিক কারণেই বেড়ে যায় সেসব পণ্যের দাম। ফ্রিজ, এসি, মোবাইল ফোন, ব্লেড, বাস, ট্রাকের বেশ দাম বাড়তি হবে। টেবিল ওয়্যার, সুতাসহ রড, হেলিকপ্টার, বিদেশি চকলেট, খেলনার দামও বাড়বে। পাশাপাশি মার্বেল, গ্রানাইট, ব্যাটারি চালিত রিক্সা কিনতেও গুনতে হবে বাড়তি টাকা। উচ্চ মূল্যস্ফীতির সময় নতুন করে দাম বাড়লে মানুষের জীবনযাপনের ব্যয়ও বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মানুষের যে মূল্যস্ফীতির চাপ অনুভব করছেন, তাদের জীবন যে অতিষ্ঠ হয়ে গেছে মূল্যস্ফীতির কারণে, তো সুতরাং তাদের জন্য তো কিছুটা স্পেস তৈরি করে দিতে হবে, এবং সেটা হতে পারে যে করমুক্ত আয়সীমা, এবং সেই বিষয়ে আসলে একটা মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে এক ধরনের যদি এই করমুক্ত আয়সীমা করার ব্যবস্থা করা হয় তাহলে সেই ক্ষেত্রে সেটাই মানুষের জন্য কাম্য হবে। রাজস্ব ঘাটতি পূরণে নিয়মিত করদাতা বা ভোক্তাকে টার্গেট নয়, বরং কর নিয়ে কারসাজিতে জড়িতদের টার্গেট করা উচিত বলে মনে করেন তিনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বাজেটে নতুন কিছু নেই বলে প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। সিপিডি বলছে বিচ্ছিন্ন কিছু ভালো পদক্ষেপ থাকলেও কাঠামোগত দুর্বলতা স্পষ্ট। আর বিএনপির দাবি প্রস্তাবিত বাজেটে আওয়ামী লীগ সরকারের ছায়া আছে। বাজেটকে গতানুগতিক উল্লেখ করে দ্রব্যমূল্য কমানোর বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জামায়াতে ইসলামীর। আরও জানাচ্ছেন উষা ফিরদৌস। প্রস্তাবিত বাজেটের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলছে প্রস্তাবিত কর কাঠামো নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রায় চাপ বাড়াবে, উল্টো সুবিধা পাবে উচ্চবিত্তরা। চিন্তার বিষয় হচ্ছে যে 3টি খাত, শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি, এই 3টাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে টাকার অঙ্কে বরাদ্দ কমানো হয়েছে। সেটা আমাদের কাছে একটু উদ্বেগজনক মনে হয়, কারণ আমরা শিক্ষা, স্বাস্থ্যতে বরাদ্দের কথা বাড়ানোর কথা সবসময় বলে এসেছি, এবং কৃষি খাতে বিশেষ করে খাদ্য নিরাপত্তার দিক থেকে এখানে বরাদ্দ অনেক গুরুত্বপূর্ণ। রাজধানীর একটি হোটেলে বাজেট প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন প্রস্তাবনায় আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা স্পষ্ট। এমনকি এই বাজেট পরবর্তী সরকারের জন্য বাস্তবায়ন করা কঠিন হবে। বিগত সরকার
যেভাবে বাজেটের সাইজ বাড়াতে 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 যে জায়গায় নিয়ে গেছে, সেটার সাথে বাংলাদেশের রাজস্ব আয়ের কোনো সম্পর্ক নেই। রাজস্ব আয়কে ভিত্তি করে আসলে বাজেট করা উচিত। তাহলে আপনার প্রাইভেট সেক্টরে মানি ফ্লোটা থাকলো, তার বিনিয়োগ থাকলো এবং ইন্টারেস্ট রেটটা কমে আসলো, আপনার বিদেশ থেকে ঋণটা কমে আসলো। এদিকে বাজেটকে গতানুগতিক বলছে জামায়াতে ইসলামী। আগের বাজেটের তুলনায় খুব বেশি ইমপ্রুভ করছে এটা আমাদের কাছে মনে হয়নি, তবে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ডিফারেন্স আছে, যেমন বাড়তি বেহুদা খরচের ব্যাপারে, তারপরে বেশি অধিকতর ঘাটতি বাজেট সেটা এগুলো এখানে একটু কম আছে। দ্রব্যমূল্য কমানোর বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দেন জামায়াতের নায়েবে আমির। দ্রব্যমূল্য স্থিতিশীল হয়তো বা থাকতে পারে, কিন্তু দ্রব্যমূল্য কমবে কিনা সে বিষয়টা বাজেট স্পষ্ট নয়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বিভক্তি নয়, আগামী দিনের রাজনীতি হবে ঐক্যের, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় দফা সংলাপের সূচনা বক্তব্যে তিনি বলেন, জুলাই সনদ কর পরবর্তী সরকারের অন্যতম লক্ষ্য। সেই সনদের মাধ্যমে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার আশা জানান প্রফেসর মোহাম্মদ ইউনূস। ঐক্যমত কমিশনের কার্যক্রম ভালোভাবেই এগুচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। অনেকগুলো বিষয় আছে, কাছাকাছি এসে গেছি, আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয় ওই ঐক্যমত্যের সুপারিশে। তো এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি। এই দ্বিতীয় পর্বের আমি যদ্দূর বলছি, প্রফেসর ইলিয়াস তারা ব্যাখ্যা করবেন যে এই আলাপটা নিয়ে যেটুকু তফাৎ ছিল, দূরত্ব ছিল, সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরও কিছু যোগ করতে পারে, দেখতে সুন্দর লাগবে, জাতীয় একটা সনদ হলো, অনেকগুলো বিষয়ে আমরা একমত হতে পেরেছি, জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে যে আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি, আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। জাতীয় নির্বাচন কোনোভাবেই ডিসেম্বরের পর যাওয়ার কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এমন কোনো সংস্কারই নেই যা 1 মাসের মধ্যে করা সম্ভব নয়। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বৈঠক শেষে বেরিয়ে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। আমরা মনে করি ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা জাতীয় সংসদের খুবই সম্ভব, এবং এর আগেই জরুরি ভিত্তিতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী, সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐক্যমতের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি, এবং সেই এমন কোনো সংস্কার নেই যেগুলো 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। বহুল আলোচিত সাবেক মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সিনহার পরিবার ও রাষ্ট্রপক্ষ। তবে তৎকালীন পুলিশ ও র্যাবের শীর্ষ কর্মকর্তাদের চাপে কক্সবাজার পুলিশের অনেকেই ধরা ছোঁয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ করেন বাদী ও তার সহযোগীরা। কাজী পাপ্পুর রিপোর্ট। আলোচিত হত্যাকাণ্ড নাড়িয়ে দেয় পুরো দেশকে। পুলিশের গুলিতে একজন সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুতে ফুঁসে ওঠে সবাই। 2020 সালের 31 জুলাই কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে শামলাপুর চেকপোস্টে মেজর সিনহা 2 হাত উঁচু করে নামলেও পরিকল্পিতভাবে তাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনা ভিন্ন খাতে নিতে মাদককাণ্ড সাজায় পুলিশ। এই হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে বরখাস্ত টেকনাফের তৎকালীন ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। 6 আসামির যাবজ্জীবনের আদেশও বহাল রইল। বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের বেঞ্চ এই রায় দেন। আজকে নিম্ন আদালতের বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন, অর্থাৎ 2 জনের ফাঁসি এবং 6 জনের যাবজ্জীবন জেল। আমরা যে ন্যায় বিচারটা আজকে পেয়েছি প্রিন্সিপাল অ্যাকিউজদের বিষয়ে, সেইটা কোনোভাবেই আমরা ব্যাহত করতে দিতে চাই না। মেজর সিনহা তার জীবন দিয়ে যত মানুষের জীবন রক্ষা করে গেছেন, তাদের প্রতিটি নিঃশ্বাস তার আত্মার শান্তি মাগফিরাত কামনা করবে। বিচারের পরবর্তী ধাপগুলো দ্রুত শেষ করে রায় কার্যকর চান মামলার বাদী নিহত সিনহার বড় বোন। যদিও কক্সবাজারের তৎকালীন এসপি মাসুদ হোসেন ধরাছোঁয়ার বাইরে থাকায় আক্ষেপ জানান তিনি। চেইন অফ কমান্ডের অর্ডার ছাড়া কোনো কিছু হয়, উনি প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক অবশ্যই ওনার ইনভলভমেন্ট ছিল। তো আসলে ওনাকে যে আমরা কোনোভাবেই আনতে পারিনি এই জায়গাটায়, মানে বিচারের আওতায়,
সেই জায়গাটায় কিন্তু একটা অসন্তুষ্টি রয়েছে আমাদের। এই মামলার সম্পৃক্ত করতে গেলে এই মামলার বিচার প্রক্রিয়াটা অনেক জটিল হয়ে যাবে। আরও এই মামলায় আবার যদি রিমান্ডে যায় তাকে ইনক্লুড করে আনা হয় তাহলে ন্যায় বিচার পরাভূত হবে। সাবেক সেনা কর্মকর্তাদের অভিযোগ তৎকালীন আইজিপি বেনজির ও র্যাবের তৎকালীন ডিজি চৌধুরী মামুনের চাপে এসপিকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে। 3 বাহিনীর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি আজকের এই রায়ে। আমরা আশা করি দ্রুততম সময়ে এই রায় কার্যকরী হবে। সেই দিন আমরা একটা কম্প্রোমাইজ করতে হয়েছিল। এই আব্দুল্লাহ সাহেব আইজিপি ছিলেন, চার্জশিট চূড়ান্ত, চার্জশিট দিবেন না, কারণ এসপি মাসুদের নাম বাদ দিতে হবে। আপিল বিভাগে গেলে মামলাটি দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে কোরবানির পশুর হাট। রাজধানীর দিয়াবাড়ি সহ বিভিন্ন হাটে ক্রেতা বিক্রেতাদের ভিড়। তবে গরুর দাম ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। ঈদুল আজহার বাকি মাত্র 5 দিন, এতেই জমে উঠেছে রাজধানী পশুর হাটগুলো। দিয়াবাড়ি হাটে উঠেছে নানা জাতের গরু ছাগল। হাটে দরদাম করছেন অনেকে, তবে দর কষাকষিতে কিছুটা সময় নিচ্ছে ক্রেতারা। দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। এখন যে দাম করছে তাতে লাভ তো থাক, লস যাচ্ছে। আমরা গতবার আসছিলাম, ভালো বাজার পাচ্ছি, এবারও আসছি। তুমি কি কিনবা এটা? এখানে গরু অনেক আসছে, গাবতলির মতোই একদম অনেক বিশাল আকারে গরুর হাটটা করে হচ্ছে এবং ম্যানেজমেন্টও ভালো। যদিও বিক্রেতাদের দাবি, তারা বলেন অন্যান্য বারের চেয়ে গরুর দাম অনেকটাই কম। আজ 3 দিন 4 দিন আসি, তার দাম কয় নাই, তো কি বলবো যে দাম কিরকম হবে কি না হবে। এক আটি খেরের দাম হচ্ছে কি 8 টাকা, 1 কেজি ভুসির দাম হলে গিয়ে 60 টাকা, 1 ফিট 1 কেজি ফিটির দাম হলে গিয়ে 60 টাকা। কেবারে উঠবি। হাটের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ আছে ব্যাপারীদের। বলেন হাটগুলোতে পশুর খাবার পানির সংকট চরম। বৈরী আবহাওয়ায় হাটগুলো কর্দমাক্ত। পানি দিয়ে রান্না করতে হচ্ছে এবং খাবার জন্য তো আমরা এখন রান্না করতে পারতেছি না, আমরা খাবারের জন্য বাহির থেকে কিনে নিয়ে আসতে হইতেছে। হাটের নিরাপত্তায় কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যৌথ বাহিনী টহলের পাশাপাশি বসানো হয়েছে সিসি ক্যামেরাও। গরু কিনতে আসলে পিছনে দালাল পিছনে পিছনে ঘুরতো, এবার সেটা নাই। এবার ক্রেতা এবং বিক্রেতা আলাপ করে কিনতে পারতেছে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছি যখন আরো থাকছে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের 2 উপদেষ্টা বরাবর স্মারকলিপি। দাবি না মানলে ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কর্মকর্তাদের। এবং ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলায় রাশিয়ার 40 যুদ্ধবিমান ধ্বংস, $7 বিলিয়ন ক্ষয়ক্ষতি, কয়েকজনকে গ্রেফতারের দাবি মস্কোর। স্বাগত আরও একবার, দেখছেন মোহনা সংবাদ। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আহমেদের কাছে স্মারকলিপি দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। তবে এই 2 উপদেষ্টা তখনও দফতরে উপস্থিত ছিলেন না। এর আগে আন্দোলনকারীরা সচিবালয়ের বাদামতলায় বিক্ষোভ সমাবেশ করেন। অধ্যাদেশটি বাতিল না করা হলে ঈদুল আজহার পর তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এর অংশ হিসেবে সারা দেশে সরকারি কর্মচারীদের প্রস্তুত থাকার আহ্বান জানান সচিবালয়ের আন্দোলনরতরা। বর্তমান সরকারের আমলে আমরা এই ধরনের একটা কালাকানুন পেয়েছি। আমি সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে জানাতে চাই, এনবিআর আন্দোলনের কারণে যেই পদক্ষেপগুলো স্থগিত করা হয়েছে, অনতিবিলম্বে এই সচিবালয়ের কালো অধ্যাদেশ দ্রুত বাতিল করার জন্য ঘোষণা আসুক। আমাদের এই কর্মসূচি আমরা চলবে, অব্যাহত থাকবে। বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান স্মরণে চট্টগ্রামে আলোচনা সভা হয়েছে। প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আব্দুল্লাহ আল নোমানের রাজনৈতিক জীবন, সংগ্রাম এবং অবদানের কথা উল্লেখ করেন বক্তারা। এতে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সাদাত হোসেন সহ সাংবাদিক নেতা ও বিশিষ্টজনেরা। আমি ওনাকে কখনো রাখতে দেখিনি, অনেক ঘটনার প্রবাহ আছে। এরকমও হয়েছে নোমান ভাই অনেক সময় মেডিকেল কলেজের ছাত্র রাজনীতি আমরা ঠিক মতো মিছিল করছি কিনা গাছের নিচে দাঁড়িয়ে থাকতো।
আন্তর্জাতিক প্রসঙ্গ। খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল ও আমিনুল ইসলাম বুলবুলকে নতুন পরিচালক মনোনীত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। দুপুরে শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চে রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন। শুনানিতে অংশ নেয়া বিসিবির আইনজীবী জানান, যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই নতুন সভাপতি নির্বাচন করা হয়েছে। আদালত শুনেছেন, আদালত মনে করেছেন যে না, এটা রুল দেওয়ার মতো অবস্থায় নাই। ওনারা আলোচনা করে এটা আউট অফ লিস্ট করে দিয়েছেন। শুনানির শেষে মহামান্য আদালত ওনাদের রিট আবেদনটি খারিজ করেছে। যে অভিযোগে করা হচ্ছে সেই অভিযোগ সম্পর্কে তাকে তার কোনো উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, তাকে কি তথ্য অনুসন্ধান পেল তার কোনো কিছু করা হয়নি। সুতরাং এটা ন্যায় বিচারের সম্পূর্ণ পরিপন্থী। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আমাদের ক্লায়েন্টের সঙ্গে জনাব ফারুক আহমেদের সঙ্গে পরামর্শ করে আমরা আমাদের পরবর্তী আইনি পদক্ষেপ নেব। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 7,90,000 কোটি টাকার বাজেটে রাজস্ব লক্ষ্য 5,64,000, কমবে চাল ডাল সহ কৃষি পণ্যের দাম। বাজেটে নতুন কিছু দেখছে না বিএনপি জামাত, কয়েকটি পদক্ষেপ ভালো হলেও কাঠামোগত দুর্বলতা আছে বলছে সিপিডি। বিভক্তি নয়, আগামীর রাজনীতি হবে ঐক্যের, বললেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার আশা। এবং মেজর সিনহা হত্যা মামলায় নিম্ন আদালতের রায় হাইকোর্টে বহাল, বিচারের সব ধাপ শেষ করে দ্রুত সাজা কার্যকরের দাবি পরিবারের। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30। এছাড়া মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।